স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। নেপাল চীন সীমান্তে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে 36 জনের প্রাণ গেছে। স্থানীয় সময় সকাল 6:50 শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর ধাক্কা লেগেছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের তথ্য মতে মঙ্গলবার সকালে নেপালে আঘাত হানলে আতঙ্কের রাস্তায় নেমে আসে বাসিন্দারা। ভলকানো ডিসকভারি জানায় ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল নেপালের লোবুজা থেকে প্রায় 91 কিলোমিটার দূরে চীনের তিব্বতে। ভূমিকম্পে দক্ষিণ পূর্বের ভবনগুলো কেঁপে ওঠে। হতাহতের ঘটনা ঘটেছে। এই কম্পন ছড়িয়ে পড়ে বাংলাদেশ, ভারত ও ভুটান পর্যন্ত। শক্তিশালী এই ভূমিকম্পে কেঁপে ওঠে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের শিগাৎসি শহর। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 6.9। আজ রাত 10টায় চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন তিনি। মেডিকেল বোর্ডের 6 জন চিকিৎসক বেগম খালেদা জিয়ার সফর সঙ্গী হচ্ছেন। বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের কাছে পরিচিত আপসহীন নেত্রী হিসেবে অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন। 2018 সালে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দী হন এ নেত্রী। তারপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। 2020 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি হওয়া থেকে শুরু হয় তার চিকিৎসা। দফায় দফায় চিকিৎসা চলতে থাকে বিএনপির এই শীর্ষ নেতার। সাথে চলে সরকারের কাছে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি প্রার্থনা। অন্তত 6 বার পরিবারের সেই আবেদন নাকচ করেছে আওয়ামী লীগ সরকার। সিসিইউ এবং আইসিইউতে বেগম খালেদা জিয়ার জীবন সংশয়ে দেখা দিয়েছে অনেকবার। তবুও তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি শেখ হাসিনা। অবশেষে অন্তর্বর্তী সরকার তাকে সকল মামলা থেকে মুক্ত করে দিয়েছেন বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। এর মধ্যে লিভার, কিডনি ও হৃদরোগকে বেগম জিয়ার জন্য সবচেয়ে ঝুঁকির কারণ মনে করেছেন তার চিকিৎসকরা। সবকিছু ঠিকঠাক থাকলে আজ রাত 10টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা ছেড়ে যাবেন। সাথে যাচ্ছেন তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শামিলা রহমান, মেডিকেল বোর্ডের 6 সদস্য, এছাড়াও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিত আউয়াল ও খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার সহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা কর্মচারী। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। চিকিৎসকদের ওখানে ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন। তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। খালেদা জিয়ার এই চিকিৎসা ভ্রমণের বাইরে আরও একটি অসামান্য দৃশ্য দেখার জন্য উন্মুখ হয়ে আছে দেশ আর তার দল। লন্ডনে নেমেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা হবে মা বেগম খালেদা জিয়ার। তার সঙ্গে দীর্ঘদিন পর তার দেখা হবে, প্রায় 1.5 যুগ পরে। সেই মা যখন তার সন্তান দেখবেন, স্পর্শ করবেন, সেটা আমার কাছে অভূতপূর্ব বলে মনে হয়। আগামী দিনগুলোতে গণতন্ত্রের উত্তরণের যে নির্বাচন বা অন্যান্য প্রসঙ্গ, পরিবর্তন, সেই বিষয়গুলো হয়তো আলোচনা হতে পারে। তবে সর্বাগ্রে সবার প্রথম চিকিৎসাটাই মুখ্য থাকবে। যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসা নেয়ার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হসপিটালে খালেদা জিয়ার চিকিৎসা নেয়ার কথা রয়েছে। ৭৯ বছর বয়সী এই নেত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও রাজনীতির হাল ধরবেন সেই আশায় এখন বিএনপির সমর্থক, তার দল ও পরিবার। আর তাই তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। রাত 10টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের পথে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। তার কাছ থেকে জানবো বিস্তারিত। স্বর্ণা, উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে সবশেষ কি তথ্য আছে জানাবেন?
সাথে দীর্ঘ একটি সময় ধরে কিন্তু লিভার সিরোসিস, ডায়াবেটিস এবং আর্থারাইটিসের মতো বিভিন্ন জটিল রোগে ভুগছেন বেগম খালেদা জিয়া, এবং গত কয়েক বছর ধরে বিএনপির পক্ষ থেকে কিন্তু বারংবারই বলা হয়েছে তাকে বিদেশে নিয়ে তার সুচিকিৎসা করার দাবি কিন্তু তোলা হয়েছে। তবে লম্বা একটা সময় পর 5ই আগস্টের পট পরিবর্তনের পর কিন্তু তার সেই সম্ভাবনাটা অনেকটাই উজ্জীবিত হয়, এবং যার ফলশ্রুতিতে আজ তিনি লন্ডন যাচ্ছেন, এবং আজকে রাত 10টার সময় তার ফ্লাইট কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে কিন্তু তিনি যাচ্ছেন, এবং সেই অ্যাম্বুলেন্সটি গতকাল রাতেই কিন্তু এসেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, এবং সেখানেই কিন্তু রয়েছে এয়ারবাস 310 এবং সেই এয়ারবাসে করে কিন্তু তিনি আজ যাচ্ছেন, এবং তার সাথে থাকবে তার মেডিকেল বোর্ডের 6 জন সদস্য, এবং তার পাশাপাশি থাকছেন তার ছোট ছেলে আরফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, এবং তার পাশাপাশি কিন্তু তার ঘনিষ্ঠ অনেক নেতাকর্মী থাকবেন বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। তবে সেই এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু 20 জনের বেশি থাকবেন না, এমনটাও কিন্তু আমাদেরকে জানানো হয়েছে, এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দোহার উদ্দেশ্যে যাবেন, এবং দোহাতে কিছুক্ষণ অবস্থান করে তারপর কিন্তু তিনি দোহা থেকে হিথ্রো এয়ারপোর্ট অর্থাৎ লন্ডনের হিথ্রো এয়ারপোর্টের উদ্দেশ্যে কিন্তু রওনা করবেন, এবং যুক্তরাজ্যে তিনি পৌঁছানোর পরপরই কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে যে তিনি সেখানে তারেক রহমানের সাথে তার যেমন দেখা হবে, অর্থাৎ তার বড় পুত্র তারেক রহমানের সাথে তার যেমন দেখা হবে, তার পাশাপাশি কিন্তু লন্ডন ক্লিনিকে একটি লম্বা সময় ধরে তিনি অবস্থান করবেন, এবং সেখানে তার প্রাথমিক বিভিন্ন চিকিৎসার যে ধরনের টেস্ট রয়েছে সেগুলো করা হবে বলেও কিন্তু আমাকে জানানো হয়েছে। এবং তার পাশাপাশি গতকাল বিএনপির স্থায়ী কমিটির যে বৈঠক হয়েছে, এবং বৈঠকের পাশাপাশি যে প্রেস কনফারেন্স হয়েছে, সেখানে কিন্তু তার ব্যক্তিগত অর্থাৎ বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক কিন্তু গতকাল আমাদের জানিয়েছিলেন যে যুক্তরাজ্যে কিছুটা সময় তিনি অবস্থান করবেন, এবং সেখান থেকে কিন্তু তিনি যুক্তরাষ্ট্রে যাবেন এই ধরনের গুঞ্জনও কিন্তু রয়েছে, এবং সেখানে কিছুদিন আগে যেরকম যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের জন হপকিন্স ইউনিভার্সিটি হসপিটাল থেকে তার চিকিৎসকের একটি বোর্ড গঠন করা হয়েছিল, সেই চিকিৎসকদের পাশাপাশি কিন্তু সেই হাসপাতালেও তিনি অবস্থান করবেন, এবং লম্বা একটি সময় ধরে তার চিকিৎসা করা হবে বলেই কিন্তু বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। সাথে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন পর্যন্ত কিন্তু ফিরোজার সামনে আমরা তেমন নেতাকর্মীদের সমাগম দেখতে পাইনি, তবে পরবর্তী বুলেটিনে হয়তো আরও বিস্তারিত জানাতে পারবো। সাথী নিশ্চয়ই স্বর্ণা, যুক্ত হব নিশ্চয় আবারও আপনার সঙ্গে। ধন্যবাদ। রাজধানীর পুরানা পল্টনে মানিকগঞ্জ ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় সকাল 10:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল 9:17 4তলা ওই ভবনের 2য় তলায় একটি ল চেম্বারে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের 2টি ইউনিট। পরে যোগ হয় আরও 5টি ইউনিট। ফায়ার সার্ভিসকে সহায়তায় কাজ করে 2 প্লাটুন বিজিবি। তবে আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিছু জানায়নি ফায়ার সার্ভিস। প্রায় 1 ঘন্টার চেষ্টায় রাজধানীর পুরানা পল্টনে মানিকগঞ্জ ভবনে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। উদ্ধার কাজে সহায়তায় 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেখানে আছেন সহকর্মী ফরহাদুজ্জামান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ফরহাদ, এখন আগুন তো নিয়ন্ত্রণে, আগুনের ঘটনায় হতাহত হয়েছে কিনা কেউ, আর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে ফায়ার সার্ভিস কি কিছু জানিয়েছে কিনা জানাবেন। পুরানা পল্টনে বা 9:17 এই একটি ভবনে, 4তলা একটি ভবনে 2তলায় আসলে আগুন লেগেছিল। আমরা জানতে পেরেছি 10:30টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এটা একটি ল চেম্বার ছিল, যেখানে একজন ল চেম্বার, আসলে এটা 10:30 আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনায় কোনো হতাহত হয়নি। প্রথমে 2টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, পরে আগুন বাড়তে থাকলে আসলে একে একে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। এখন পর্যন্ত আমরা ফায়ার সার্ভিস এবং এখানে আসলে বিজিবি 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল আগুন নিয়ন্ত্রণে। এখন আগুন পুরোপুরি নির্বাপন বলেছে, এবং ভিতরে কিছু অগ্নি আছে যেগুলো তারা বের করে নিয়ে আসার চেষ্টা করছে। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য আমরা পাইনি। যতদূর জানতে পেরেছি যে এটা একটি ল চেম্বার ছিল, এবং এখানে এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এটা পুরানো পল্টনের একটি 4তলা ভবনের একটি 2য় তলায় আসলে আগুন লেগেছিল, এবং
9:24 আগুনকে খবর পাওয়ার সাথে সাথে আসলে ফায়ার সার্ভিসের টিম এসে কাজ শুরু করে এবং পরে আরও কয়েকটি ইউনিট যোগ দেয়। এখানে বিজিবি সদস্যরাও এসে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে। আমরা এখন পর্যন্ত এই বিষয়ে সর্বশেষ এই তথ্য পেয়েছি এবং এই বিষয়ে তারা পরে বিস্তারিত আসলে জানাবে যে কেন আগুন লেগেছে। আগুন লাগার কারণটিও এখনও ফায়ার সার্ভিস জানাতে পারেনি। আমরা ফরহাদ নিশ্চয়ই ফায়ার সার্ভিস থেকে ব্রিফিং করলে তখনই আপনি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। বিদ্যুৎ ও জ্বালানি খাতে এখনও অর্থ পাচার হচ্ছে, আর তা যাচ্ছে আওয়ামী লীগ নেতাদের পকেটে। এমন অভিযোগ করে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিগত সরকারের আমলে হওয়া চুক্তি পর্যালোচনা না করে বিল পরিশোধ করায় ক্যাপাসিটি চার্জ সহ বিভিন্ন মাধ্যমে এই অর্থ পাচার হচ্ছে। ক্যাব বলছে, দায়মুক্তি আইন বাতিল করলেও এই আইনের অধীনে হওয়া দুর্নীতিকে সুরক্ষা দিচ্ছে সরকার। পর্যায়ক্রমে সব চুক্তি খতিয়ে দেখার কথা জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। আওয়ামী লীগ সরকারের সময় বড় লুটপাটের খাত ছিল বিদ্যুৎ এবং জ্বালানি। অন্তর্বর্তী সরকারের তৈরি করা শ্বেতপত্রের তথ্য অনুযায়ী 15 বছরে বিদ্যুৎ খাত থেকে লুটপাট হয়েছে প্রায় 72,000 কোটি টাকা। অতিরিক্ত ক্যাপাসিটি চার্জ, মুনাফা ও কমিশন বাণিজ্য করে এই লুটপাট। জ্বালানি খাতেও এলএনজি আমদানি এবং গ্যাস ক্ষেত্রে কূপ খননে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে ধারণা করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। বিশ্লেষকরা বলছেন, এই খাতে লুটপাটের পরিমাণ আরও অনেক বেশি। শ্বেতপত্রে বলা হয়েছে, একটা ফিগার দেওয়া হয়েছে, তবে সেই ফিগারটা যথেষ্ট অনুসন্ধান এবং যথেষ্ট তথ্য উপাত্তের ভিত্তিতে সেটা করা হয়েছে তা আমরা মনে করি না। আমরা মনে করি যে ইট ইজ গুড স্টার্ট ওয়ান। লুটপাট বন্ধ করতে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বা কুইক রেন্টাল আইন বাতিল করেছে অন্তর্বর্তী সরকার, কিন্তু এই আইনের অধীনে হওয়া চুক্তি অনুযায়ী এখনও বিল পরিশোধ হচ্ছে, আর এভাবেই হচ্ছে অর্থ পাচার। ওইসব চুক্তি পর্যালোচনার দাবি বিএনপির। নেগোসিয়েশন স্টার্ট করা উচিত, সেটা তো এখনও স্টার্ট করে নাই, বরঞ্চ বকেয়া শোধ করছে। তার অর্থ হচ্ছে যারা দুর্নীতি করেছিল এইটা নিয়ে ক্যাপাসিটি চার্জের, তারা টাকা পাচ্ছে এবং সে টাকাটা আওয়ামী লীগের চলে যাচ্ছে। ভোক্তা অধিকার সংগঠন বলছে, দায়মুক্তি আইন বাতিল করলেও বিগত সরকারের সময় হওয়া দুর্নীতিকে সুরক্ষা দিচ্ছে বর্তমান সরকার। ওই আইনই করা হয়েছে অসৎ উদ্দেশ্যে এবং সেই কাজটা দীর্ঘ 15 বছর ধরে করে আসছে। তাহলে সেই আইনের আওতায় কৃত কার্যক্রম অপরাধসমূহ আপনি প্রোটেকশন দিচ্ছেন। সাধারণ আইন রহিত হলে যে বিবেচনায়, সেই বিবেচনা তো এখানে চলে না। তাহলে তো আপনি দুর্নীতির দোষরে পরিণত হয়ে গেলেন। চুক্তি খতিয়ে দেখতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। দায়মুক্তি আইন বাতিল হয়ে গেছে মানে নতুন করে হবে না, আমরা সব পিপিএ গুলো রিভিউ করবো। বাংলাদেশ সরকার একটা কমিটি করেছে, সেই কমিটি কি সুপারিশ করে দেখা যাক। আমরাও আমাদের মতো করে পিপিএ গুলো রিভিউ করার জন্য একটা কমিটি করছি। ইট উইল টেক সাম টাইম। গত 1.5 দশকে কুইক রেন্টাল আইনের অধীনে অন্তত 91টি চুক্তি হয়েছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের কারাগারে বন্দী থাকা 90 বাংলাদেশি জেলে ও নাবিক দেশে ফিরেছেন। ভোরে তারা চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছায়। প্রক্রিয়া শেষে তাদের ট্রলার মালিক ও পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রবিবার দুপুর 2টার দিকে বঙ্গোপসাগরে খুলনার হিরন পয়েন্ট এলাকায় আন্তর্জাতিক সমুদ্র সীমানায় 90 জেলে ও নাবিককে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে ভারতীয় কোস্ট গার্ড। 90 জেলে ও নাবিকদের মধ্যে 78 জন 9 ডিসেম্বর বঙ্গোপসাগরে মাছ আহরণের সময় ভারতের জলসীমায় ঢুকে পড়লে ভারতীয় কোস্ট গার্ড তাদের আটক করে। বাকি 12 জন বিভিন্ন সময়ে মাছ ধরতে গিয়ে ভারতের জলসীমায় ঢুকে পড়েছিলেন। একই দিনে বাংলাদেশি কোস্ট গার্ড 95 জেলে ও নাবিককে ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে। কারসাজির জন্য পুঁজিবাজারে প্রথমবারের মতো গত 4 মাসে 619 কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি। তবে বিরাট অঙ্কের অর্থ জরিমানা করা হলেও আদায় হয়েছে মাত্র 3 কোটি টাকা। বিএসইসি বলছে, জরিমানার অর্থ আদায় চলমান প্রক্রিয়া। বিগত সরকারের সময় ঘটে যাওয়া অনিয়ম ও কারসাজিগুলোর সুরাহা করে বর্তমান কমিশন এই জরিমানা করেছে। তবে সুশাসনের জন্য নেওয়া এসব পদক্ষেপের প্রভাব দেখা যায়নি ধুঁকতে থাকা পুঁজিবাজারে।
গত বছর পুঁজিবাজারের বহুল আলোচিত ঘটনা ছিল শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা। তেমনি আরও একটি আলোচিত ঘটনা ছিল বেক্সিমকোর শেয়ার কারসাজির জন্য 4 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে সোয়া 400 কোটি টাকার বেশি জরিমানা। বিগত সরকারের সময় বিভিন্ন অনিয়মের ঘটনাগুলোর তদন্ত হলেও সেসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তবে সরকার পতনের পর নতুন কমিশন দায়িত্ব নিয়ে এসব ঘটনার তদন্ত করে, যার ভিত্তিতে গত 4 মাসে জরিমানা করা হয় 600 কোটি টাকার বেশি। ম্যাক্সিমাম মার্কেট ম্যানিপুলেশন, প্রাইস ম্যানিপুলেশন অ্যাজ ওয়েল অ্যাজ অন্যান্য নন কমপ্লায়েন্সও ছিল। প্রাইস ম্যানিপুলেশনে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে আপনার ইন্ডিভিজুয়াল ইনভেস্টর অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্টিটিউশনাল ইনভেস্টর এবং মার্কেট ইন্টারমিডিয়েরি যারা আছে তাদের ইনভলভমেন্ট থাকে। তবে এসব জরিমানার ঘটনায় পুঁজিবাজারের অবস্থার উন্নতি হয়নি বলছেন বিনিয়োগকারীরা। সরকার চেঞ্জ হওয়ার পরে জনগণের প্রত্যাশা ছিল শেয়ার মার্কেটটা ভালো হবে, আসলে কিছুই না। এখন শেয়ার মার্কেটের আরো দুরবস্থা। যাকে জেল এই জরিমানা ধরবে তাকে 1 সপ্তাহ বা 15 দিন বা 20 দিনের ভিতর টাকা না হলে তাহলে তাকে জেলে যেতে হবে। এইরকম একটা কড়া আইন যদি করে তাহলে ঠিকই দেখবেন এই মার্কেট নিয়ে কেউ আর এইগুলো করবে না। ফেসবুক আর ইউটিউবেতে শুধু নেতিবাচক কথাগুলো বলতে, কারণ তারা শেয়ার বিক্রি করে এক সাইডে যে বসে রয়েছে তারা ভবিষ্যতে শেয়ার দাম আরও কমলে তারা কিনবে, আর আমাদের যখন পুঁজি আসার আগে তারা বিক্রি করে চলে যাবে আবার এইসব নিয়োগ করে। বিশ্লেষকরা বলছেন জরিমানার ঘটনায় একটি পক্ষ বিনিয়োগ বন্ধ রেখেছে, অন্যদিকে রাজনৈতিক অনিশ্চিত পরিস্থিতিতে নতুন করে বিনিয়োগ নিয়ে আসছে না কেউ। আবার ধুঁকতে থাকা বিনিয়োগকারীরাও আছেন বিনিয়োগের অর্থ তুলে নেয়ার চেষ্টায়, তাই সুফল নেই বাজারে। তো কারসাজিগুলো যখন আপনি ধরছেন, অনেকের অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে, তার রিলেটেড পার্টি অনেকে চলে গেছে বা যারা আগে অর্থায়ন করত, ব্যবসায়িক শ্রেণী, আগের সরকারের যারা বড় ব্যবসায়িক শ্রেণী, তারাও হাত পা গুটিয়ে নিয়েছে। তাহলে একদিকে ডিমান্ড সাইডটা টোটালি অফ আছে, অন্যদিকে এইসবের ভীতির কারণে সাপ্লাই সাইডটা বিক্রির জন্য সবাই অস্থির হয়ে আছে। নতুন সরকার আসার পর অনেকে বাজার নিয়ে আশান্বিত হলেও এমন বেহাল অবস্থার সহসা পরিবর্তনের আশা করছেন না বিনিয়োগকারী বা বাজার বিশ্লেষকরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানী ও আশপাশের জেলাগুলোতে শীতের প্রভাব কমলেও উত্তরাঞ্চলে হিমেল হাওয়ার প্রভাবে আবারও বাড়তে শুরু করেছে শীত। পঞ্চগড়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.7 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে পথঘাট। মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষ। কুড়িগ্রামেও গত 2 দিনের তুলনায় শীতের দাপট বেড়েছে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.3 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে কুড়িগ্রাম। সকাল থেকে দেখা নেই সূর্যের। এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। কুয়াশাতে ঠান্ডাতে গাড়ি বের করতে পারি না, অন্ধকার ঘরতে বেরিয়েছে কুয়াশার জন্য আমি থাকতে পারছি না। এখন আমার আওয়ামী লোক কর্ম একদিন না করলে পেটে ভাত যায় না। দিন দিন পরিযায়ী পাখিরা মুখ ফিরিয়ে নিচ্ছে ভোলা থেকে। নদীতে খাবারের অভাবের পাশাপাশি শিকারীদের দৌরাত্ম্য আর কোলাহলমুক্ত বিচরণ ক্ষেত্রের অভাবে এমন ঘটছে বলে মনে করছেন স্থানীয়রা। তবে উপকূলীয় বন বিভাগের মতে খাবারের সন্ধানে পাখিরা তাদের বিচরণ ক্ষেত্র বদলেছে। হেমন্তের শেষে দীর্ঘপথ পেরিয়ে শীতপ্রধান অঞ্চল থেকে হাজার হাজার পরিযায়ী পাখি আসে ভোলার চরাঞ্চলে। জেলার চারদিকে ঘিরে থাকা নদী আর বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ডুবোচরগুলো বিচরণের ক্ষেত্র হিসেবে বেছে নেয় তারা। এসব পাখির মধ্যে মহাবিপন্ন পাখি চামচঠুট বাটান, আছে সংকটাপন্ন পাখি দেশি গাংচোষা, বিভিন্ন প্রজাতির হাঁস, কাদাখোচারা প্রায় 6 মাস এখানেই অবস্থান করে। তাই বহুবিপন্ন পাখির টিকে থাকার জন্য এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এবছর ভোলায় আসা পরিযায়ী পাখির সংখ্যা কম। অবৈধ মশারি জালে ছোট মাছ ও পোকামাকড় ধ্বংসের কারণে খাবারের সংকটের পাশাপাশি শিকারীদের দৌরাত্ম্যকে দায়ী করছেন স্থানীয়রা। দেশ থেকে অনেক লোক যায় শিকার করে, তারপর শহরের লোকজন আছে, এদের ভয়ে পাখি সরিয়ে যায় গিয়ে। পোকামাকড় আর মাছ খাইতে পারে না, দেয় পাখিগুলো আসে না। বাদা জাল এবং এই ফাই জাল এগুলো নিয়ে গুড়া গুড়া মাছগুলো নষ্ট হয়ে ফেলা গেছে, এই জন্য ফাইগুলো আসতে আসে না। এদিকে পাখি নিধন বন্ধে টহল টিম জোরদারের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে কাজ করার কথা জানিয়েছে বন বিভাগ। পাখি যাতে অবাধে বিচরণ করতে পারে এবং উপকূলীয় বন বিভাগ ভোলার জীববৈচিত্র্যের সম্ভারটা যেন আরও প্রতিনিয়ত বৃদ্ধি পায়, সে লক্ষ্যে উপকূলীয় বন বিভাগ ভোলা কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ বার্ডস ক্লাবের পাখিশুমারির তথ্য অনুযায়ী ভোলার উপকূলের ১৯টি কাদাচর সহ ৪৪টি স্থানে ২০২৪ সালে ৬২ প্রজাতির ৩৪,৩১২টি পাখি গণনা করেছিল। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে জেলায় ৩৬.৫% কম পাখি দেখা গেছে। ডিবিসি নিউজ ডেস্ক। শক্তিশালী তুষারঝড় ব্লেয়ারের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল। এতে এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে ৬ জনের। বিবিসি বলছে, আর্কটিকে সৃষ্ট একটি মেরু ঘূর্ণিঝড় মধ্যাঞ্চল থেকে পূর্বাঞ্চলে রবিবার তীব্র হিমশীতল আবহাওয়া নিয়ে আসে, যার প্রভাব পড়েছে ৩০টির বেশি অঙ্গরাজ্যে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে সেখানকার ২,৫০,০০০ মানুষ। তুষারঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত টেক্সাস, কানসাস, ভার্জিনিয়া ও ক্যারোলাইনা অঙ্গরাজ্য। বাতিল হয়েছে ২,০০০-এরও বেশি ফ্লাইট। এরই মধ্যে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বেশিরভাগ শহরের স্কুল ও সরকারি অফিস। কানসাসের কোথাও কোথাও ৪৬ সেন্টিমিটার পর্যন্ত বরফ জমেছে। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল, ভোগান্তি বেড়েছে স্থানীয়দের। ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে বৈধতা দিয়েছে মার্কিন কংগ্রেস। স্থানীয় সময় সোমবার কংগ্রেস অধিবেশন শুরুর পর এই অনুমোদন দেন দেশটির আইন প্রণেতারা। রয়টার্স বলছে, মার্কিন সংবিধান অনুযায়ী এই অনুমোদন প্রক্রিয়ার সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এ সময় সংবিধানের প্রতি আনুগত্য এবং মার্কিন জনগণের প্রতি অটুট বিশ্বাস অব্যাহত থাকবে বলে জানান কমলা হ্যারিস। সেই সাথে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কথাও বলেন তিনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই স্বীকৃতিকে রিপাবলিকানদের জন্য ইতিহাসের একটি বড় মুহূর্ত বলে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। গত ৫ই নভেম্বর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।